হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, মেঘনাদ স্যারের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজ এই পাঠশালায় আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তৃতীয় সেমিস্টার বাংলা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্পটির আলোচনা সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমার এই আলোচনায় যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা তা কমেন্ট সেকশনে জানাবে, আমি যথাসময়ে তার উত্তর দেব। আর আমার এই চ্যানেল এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর এই আলোচনা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কেমন? চলো, তোমরা সকলেই জানো যে তৃতীয় সেমিস্টারের সিলেবাসে যা আছে সবই আমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে, এখানে কোনো বড় প্রশ্ন নেই, তাই তো? তাই আমার এই আলোচনাটিকে তিনটি পর্যায়ে ভাগ করে নিয়েছি। প্রথম পর্যায়ে থাকবে প্রভাত কুমার মুখোপাধ্যায় তার জীবন ও সাহিত্য, দ্বিতীয় পর্যায়ে থাকবে আদরিণী গল্পের বক্তব্য এবং তৃতীয় পর্যায়ে থাকবে এই আদরিণী গল্পের একেবারে সামগ্রিক একটা পাঠ। ঠিক আছে? তোমরা সকলেই প্রস্তুত? কি প্রস্তুত তো? তাহলে চলো আমরা প্রথমেই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের তার জীবন ও সাহিত্য সম্পর্কে খুব সংক্ষেপে একটু জেনে নিই। 1873 খ্রিস্টাব্দে পূর্ব বর্ধমানের ধাত্রী গ্রামে প্রভাত কুমার মুখোপাধ্যায় মাতুলালয়ে জন্মগ্রহণ করে। তার পৈতৃক নিবাস হুগলি জেলায়। 1888 খ্রিস্টাব্দে জামালপুর হাই স্কুলে প্রভাত কুমার মুখোপাধ্যায় তিনি এন্ট্রান্স পাশ করেন এবং পাটনা কলেজে এফএ ও 1895 খ্রিস্টাব্দে তিনি বিএ পরীক্ষা উত্তীর্ণ হন। ঠিক আছে? 1901 খ্রিস্টাব্দে আইন পড়ার জন্য তিনি বিলেতে যান এবং সেখান থেকে ব্যারিস্টারি পাশ করে 1903 খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে আসেন। 1916 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দার্জিলিং, রংপুর, গয়া প্রভৃতি অঞ্চলে তিনি আইন ব্যবসার কাজে নিযুক্ত ছিলেন। 1915 খ্রিস্টাব্দে নাটোরের রাজা জগদীন্দ্রনাথ রায় তার প্রচেষ্টায় বা উদ্যোগে বলা যেতে পারে তিনি মানসী ও মর্মবাণী এই দুটি পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন। তারই উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন কলেজে তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত হন এবং আমৃত্যু এই কলেজে তিনি অধ্যাপনা করেন। ঠিক আছে? এবার আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সাহিত্য জীবন নিয়ে আলোচনা করব। ছেলেবেলায় তিনি ভারতী পত্রিকায় কবিতা লেখেন, এখান থেকেই শুরু হয় তার সাহিত্য জীবন। যদিও পরবর্তীকালে তিনি কবিতার জগৎ থেকে বা ছন্দের জগৎ থেকে তিনি গদ্যের জগতে আসেন। তিনি শ্রীমতী রাধারানী দেবী ছদ্মনামে লিখে কুন্তলিনী পুরস্কার পান। 14টি উপন্যাস তিনি লিখেছেন, 12টি গল্প সংকলন গ্রন্থ তার আছে এবং প্রায় 108টা গল্প তিনি লেখেন। তার প্রথম উপন্যাস রমা সুন্দরী। এরপর তিনি নবীন সন্ন্যাসী, জীবনের মূল্য, প্রতিমা, রত্নদ্বীপ প্রভৃতি উপন্যাস তার উল্লেখযোগ্য। তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলির মধ্যে ষোড়শী, গল্পাঞ্জলি, গল্প বিথি প্রভৃতি উল্লেখযোগ্য।
আমাদের পাঠ্য যে আদরণী গল্পটি, এই গল্পটি তার গল্পাঞ্জলি এই গল্প গ্রন্থের অন্তর্গত। যদিও প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রচনা সমগ্র দ্বিতীয় খণ্ডে এই গল্পটি আছে। এবার আসি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পের তার বিষয়বস্তু। প্রভাত কুমার মুখোপাধ্যায় একেবারে জীবনের খুব ছোট ছোট টুকরো টুকরো ঘটনা, দৈনন্দিন জীবনে নানা টুকরো টুকরো ঘটনায় তিনি অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন। তার রচনায় বা তার সৃষ্টির বৈচিত্র্যের কারণে তিনি বাংলা সাহিত্যে মোপাসা নামে বিখ্যাত। আদরণী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায় তিনি মানুষ এবং পশুর মধ্যে যে একটা স্নেহময় সম্পর্ক, বাৎসল্যের সম্পর্ক, সেই সম্পর্ক তিনি দেখাতে চেয়েছেন। আমরা বাংলা সাহিত্যের থেকে যদি একটু বিশ্ব সাহিত্যের দিকে দেখি, তাহলে দেখব বালজাকের তার মরুর মায়া, প্যাশন ইন দ্য ডিজার্ট, এই গল্পের একটা সাদৃশ্য আমরা দেখব। সেখানেও এক বাঘিনীর সঙ্গে এক সৈনিকের একটা প্রেমের সম্পর্ক আমরা সেখানে দেখব। যদিও ব্যালজাকের মরুর মায়া বা প্যাশন ইন দ্য ডেজার্ট এই গল্পের মধ্যে একটা আদিম প্রবৃত্তির উন্মোচন আমরা সেখানে দেখব মানব এবং পশুর সঙ্গে। আর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরণী গল্পে আমরা দেখব যে মানব এবং পশুর মধ্যে যে একটা স্নেহ বাৎসল্যময় সম্পর্ক, সেই সম্পর্কের যে একটা বৃত্তায়ন গল্পকার সুন্দরভাবে ধরার চেষ্টা করেছে। ঠিক আছে। 1932 খ্রিস্টাব্দে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। প্রাপ্তি হিসাবে তিনি কুন্তলীন পুরস্কার পেয়েছেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট পুরস্কার পেয়েছেন, দেশিকোত্তম পুরস্কারও তিনি পেয়েছেন। এবার আসি এই গল্পটির মূল বিষয় নিয়ে। আমরা আদরণী গল্পটিকে আমরা দুটি পর্যায়ে একটু আলোচনা করব, তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ এবার আসি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরণী গল্পটির তার বিষয়বস্তু নিয়ে আলোচনা। আদরণী গল্পটি 7টি পরিচ্ছেদে ভাগ আছে। এমসিকিউ শুরু হয়ে গেল। 7টি পরিচ্ছেদে তার বিভক্ত আছে। আমরা এই 7টি পরিচ্ছেদে দুটি ভাগে ভাগ করে নেব। প্রথম ভাগে থাকবে 3টি পরিচ্ছেদ। এই 3টি পরিচ্ছেদে আমরা দেখব গল্পের প্রধান চরিত্র জয়রাম মুখোপাধ্যায়, তার প্রাত্যহিক জীবন, তার অতীত জীবন এবং পীরগঞ্জের বাবুদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষার জন্য মহারাজের কাছে হাতি প্রার্থনা করে হাতি না পাওয়ায় কিভাবে তিনি হাতি কিনেছিলেন সেই সম্পর্কিত আলোচনা। ঠিক আছে। আর দ্বিতীয় পর্বে আমরা দেখব, অর্থাৎ চতুর্থ পরিচ্ছেদ থেকে 7ম পরিচ্ছেদ পর্যন্ত আমরা দেখব তার অত্যন্ত আদরে তার কন্যা প্রতিমা সম হাতি আদরিনী কিভাবে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে জয়রাম মুখোপাধ্যায় সেই আদরিনীকে বিক্রি করতে বাধ্য করল এবং তার যে করুণ পরিণতি, সেই করুণ পরিণতি পরবর্তী 4টি পরিচ্ছেদের মধ্যে আমরা দেখতে পাব। ঠিক আছে। তাহলে এবার চলো আমরা এই অংশটি, অর্থাৎ এই গল্পটি আমরা একটু নিবিড় পাঠ করি এবং আমি এই আলোচনার সাথে সাথে যে যে জায়গাগুলি বলবো গুরুত্বপূর্ণ সেটা একটু দাগ দিয়ে নেওয়ার চেষ্টা করবে। এরপর একটা কথা বলি, এই যে বইটি তোমরা দেখতে পাচ্ছ সাহিত্যানুশীলন, এই বইটি তোমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা এই বইটি পাবে। তোমরা এই বইটি ওয়েবসাইট থেকে তোমরা নিয়ে নিও। যদি না পারো কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি অবশ্যই
সেখানে এই বইয়ের লিঙ্কটা দিয়ে দেব, কেমন? এবার চলো, এই যে আদরিনী গল্পটি একেবারে প্রথম পরিচ্ছেদে কি আছে? প্রথম পরিচ্ছেদে যেটা আছে সেটা হলো যে জমিদার বাড়িতে অর্থাৎ পীরগঞ্জের বাবুদের বাড়িতে যে নিমন্ত্রণ হয়েছে, সেই নিমন্ত্রণ রক্ষার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের দুই পরিচিত কুঞ্জবিহারী এবং নগেন্দ্র বাবু, তারা তার কাছে এসছে যে মহারাজার কাছে যদি প্রার্থনা করে একটা হাতি আনার ব্যবস্থা করা যায়, তাহলে হাতিতে করে আমরা তিনজন যেতে পারি। জয়রাম মুখোপাধ্যায়, মহারাজ এখন যিনি আছেন নরেশচন্দ্র রায়, তার বাবার আমল থেকে তিনি মোক্তার, তাই স্বাভাবিকভাবে মানে একটা জোর বলো, একটা দাবি বলো, সেই দাবি থেকেই তিনি হাতির জন্য একটি চিঠি লিখেছিলেন, কিন্তু ভৃত্য এসে জানায় যে হাতি পাওয়া যাবে না। আহত, অপমানিত জয়রাম মুখোপাধ্যায় তিনি সেই দিনই তার পরিচিত জায়গায় সংবাদ পাঠায় এবং অনুসন্ধান করতে বলে যদি কারোর হাতি থাকে, এবং দেখা যায় হাতি পাওয়া যায়। উমাচরণ লাহিড়ী, বীরপুরের উমাচরণ লাহিড়ী জমিদার উমাচরণ লাহিড়ী, তার হাতি আছে এবং সেখান থেকে তার হাতি কেনে 2000 টাকায় সেই হাতি তিনি পরের দিন সকাল 7টার সময় তার বাড়িতে চলে আসে। এটা হলো প্রথম 3টি পরিচ্ছেদের মোটামুটি একটা অংশ। আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো বলছি। প্রথমে দেখো যে পীরগঞ্জের বাবুদের বাড়িতে নিমন্ত্রণ পেয়েছে নগেন ডাক্তার, জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। তারা জয়রাম মুখোপাধ্যায়ের কাছে এসছেন যাতে রাজা নরেশচন্দ্র রায়ের কাছ থেকে হাতি আনতে পায়। বিয়েটা কি বার হবে? সোমবার হবে। সব কিন্তু এমসিকিউ, সোমবার হবে। কার বিয়ে? মেজবাবুর মেয়ের বিয়ে, ঠিক আছে। এরপরে যেটা যে 20 বছর ধরে জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের এস্টেটের তিনি মোক্তার। 20 বছর হয়েছে। গরুর গাড়িতে গেলে 2 দিন লাগবে যেতে, সেই কারণে মহারাজার কাছে বা রাজার কাছে হাতির জন্য প্রার্থনা করেন বা আবেদন করেন কে? জয়রাম মুখোপাধ্যায়। এবার এটা হলো প্রথম পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা দেখব জয়রাম মুক্তারের তার অতীত জীবনের বর্ণনা, অর্থাৎ তিনি কিভাবে তার এই প্রতিপত্তি হলো, কিভাবে তিনি, তার আসল বাড়ি কোথায় না, তার আসল বাড়ি হলো যশোর জেলায়, এবং তিনি যখন মুক্তারি করতে এপার বাংলায় আসে তার একটা চিত্র দিচ্ছে খুব সুন্দরভাবে। দেখো, পদ্মা পার হইয়া কত নৌকা পথে, কত গরুর গাড়িতে, কত পদব্রজে আসিতে হয়েছে। এখানে আসার সময় তিনি কি এনেছিলেন? একটা ক্যামিসের ব্যাগ এনেছিলেন এবং পিতলের ঘটি সঙ্গে ছিল, আর তার কিছুই ছিল না। এখানে এসে একটা ঘর ভাড়া তিনি নিয়েছিলেন, সেই ঘর ভাড়াতে মাসিক 13 শিকা, এভাবে এমসিকিউ, 13 শিকা তাকে দিতে হয়েছে, 13 শিকা। এবং এখানে তিনি নিজে রান্না করে খেতেন। তারপরে বলছেন এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়েছেন। শুধু তাই নয়, তিনি এই জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। ঠিক আছে। তার বয়স কত? জাস্ট তার উপর একটু আছে, তার বয়স হলো 50 পার হয়ে আছে, হয়েছে। এটা হলো দ্বিতীয় পরিচ্ছেদ চলছে। এবার জয়রাম মুখোপাধ্যায়ের তার যে স্বভাবটা কি বলছে? জয়রাম মুখোপাধ্যায় হৃদয়খানি অত্যন্ত কোমল সরল, কিন্তু তিনি অত্যন্ত রুক্ষ, যৌবনে ছিল অত্যন্ত বদমেজাজি, এবং সেই বদমেজাজি বা রুক্ষ তার সেই বদমেজাজি ভাব বা রুক্ষতার দুটো নিদর্শন আমরা এখানে দেখব। একবার এজলাসের ডেপুটির সঙ্গে তার বচসা শুরু হয়, এবং সেই বচসা শুরু হওয়ার পর বাড়িতে আসেন, যেদিন বচসা হয় বাড়িতে আসেন,
সেদিন তার মঙ্গলা বলে একটি গাই, সেই গায়ে একটি এড়ে বাছুর প্রসব করে এবং তিনি সেই এড়ে বাছুরের নাম রেখেছিলেন ওই ডেপুটি নামে। যদিও সেই ঘটনাটি ডেপুটির কানে গিয়েছিল। আরেকবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জেমশাই আইনের তর্ক করছিলেন, কিন্তু সেই সময় হাকিম যিনি ছিলেন তিনি কিছুতেই তার কথা শুনছিলেন না। তখন জয়রাম বাবু তিনি রেগে গিয়ে যেটা বলেছিলেন, দেখো আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরে তো তাই নেই, এবং এই কথাতে তার 5 টাকা জরিমানা হয়। সেই 5 টাকা জরিমানা রোধ করার জন্য তিনি 1700 টাকা খরচ করেছেন আইনি লড়াইয়ে। কেন জয়রাম মুখোপাধ্যায় তিনি অকাতরে কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষ যারা তাদেরকে তিনি কিন্তু সাহায্য করতেন। অর্থাৎ তিনি যেমন উপার্জনও করেছিলেন তেমনি তিনি সাহায্য করতেন। কোনো অত্যাচারিত উৎপীড়িত মানুষ যদি তার কাছে যায়, এমনকি কোনো আইনের কোনো পরামর্শ যদি নেয়, কিন্তু সেখানে তিনি নিজের পয়সা খরচ করে তাকে আইনি সহায়তা দিয়েছেন। ঠিক আছে, এর পরের যে এমসিকিউ আসছে, প্রতি রবিবার অপরাহ্ন কালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হয়ে তাস ও পাশা খেলা তারা করত। বুঝছে? এরপর আসছে ওই যে রাজার কাছে চিঠি লিখেছিলেন, ভৃত্যকে দিয়ে রাজার কাছে একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন হাতির জন্য। সেই ভৃত্য ফিরে আসে এবং ফিরে এসে জানায় যে হাতি পাওয়া গেল না। ভৃত্য সেই চিঠিটি দেওয়ানজির কাছে দিয়েছিল, দেওয়ানজি রাজার কাছে দেয়। রাজা বলে বিয়ে বাড়িতে যাবে তার জন্য আবার হাতি কেন, গরুর গাড়িতে আসতে পারো। এতে অপমানিত হয় এবং অপমানিত হয়ে তিনি মোটামুটি স্থির করেন বিয়ে বাড়িতে যেতে হলে তিনি হাতির করেই যাবেন। দ্বিতীয় পরিচ্ছেদ এখানেই শেষ। তৃতীয় পরিচ্ছেদ আমরা দেখব যে শহর থেকে 2-3 ক্রোশ মধ্যে 2-3 জন জমিদার ছিলেন। তাদের মধ্যে বীরপুরের উমাচরণ লাইড়ির একটি হাতি ছিল। সেই হাতি তিনি 2000 টাকায় কেনেন এবং পরের দিন সকাল 7টার সময়, বারবার এই জিনিসগুলো মনে রাখবেন, এই যেভাবে আমি বলছি এইভাবে মনে রাখলেই হবে। পরের দিন সকাল 7টার সময় হাতি চলে আসে। হাতির নাম হলো আদরিনী। বাড়ির বড় বৌমা অর্থাৎ উমাচরণ বন্দ্যোপাধ্যায় বড় বৌমা তিনি হাতিকে বরণ করে নেয়। ঠিক আছে, এরপর তিনি সেই হাতি করেই পীরগঞ্জের বিয়ে বাড়ির নিমন্ত্রণ রক্ষা করে। যেদিন চলে আসে তার পরের দিন বিকেলে, কথাটা মানে শব্দটা মনে রাখবে, পরের দিন বিকেলে তিনি ওই মহারাজের বাড়িতে যান, কারণ তিনি তো তাদের মুক্তার। তিনি সেখানে যান, সেখানে নিশ্চয়ই হাতি করেই তিনি গেছেন। হাতি করে গেলে মহারাজ জিজ্ঞাসা করেছে হাতিটা কার, তখনও তার প্রশ্নের উত্তরে বলেছে মহারাজ আপনার। দেখো আমি একটু পড়ছি। মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বলিলেন, আজ্ঞে হুজুর বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হয়ে বললেন, আমার হাতি? কই, ও হাতি তো আমি কোনোদিন দেখিনি, কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাইড়ির কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তবে বললেন আমার হাতি? এই জায়গায় একটুখানি দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো জয়রাম মুখোপাধ্যায়ের মধ্যে, তার মধ্যে যে রাগ, শুধু রাগ নয়, যে একেবারে কি বলবো, একটা আক্রোশ, যে আমি এতদিন কাজ করছি, একটা হাতি চাইলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য, আমাকে হাতি দিল না। এবং সেই সঙ্গে তার যে রাজার প্রতি যে একটা শ্লেষাত্মক, অর্থাৎ রাজার প্রতি যে একটা শ্লেষাত্মক বাক্য, দেখো কি সুন্দরভাবে তিনি বললেন, বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার। অর্থাৎ আমি তো আপনার দ্বারা প্রতিপালিত হচ্ছি, তাহলে আমি যদি আপনার দ্বারা প্রতিপালিত হই তাহলে ও হাতি তো আপনারই। এই 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 যে স্যাটার বা শ্লেষ, মানে এটার মধ্য দিয়ে জয়রাম মুখোপাধ্যায় যেন
তার মধ্যে যে জ্বালা ছিল সেই জ্বালাটা তিনি নিবৃত করলেন। এবং সেটা দেখো তার ফোকাসটা কিভাবে আসছে, সন্ধ্যাবেলায় বন্ধুদের সামনে বৈঠকখানা তিনি কি বলছে দেখো, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তার মুছিয়া গেল, কয়েকদিন পর আজ তার সুখ নিদ্রা হইল। ঠিক আছে, এটা তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত হাতি এসছে এবং হাতির প্রতি তার একটা অকৃত্রিম ভালোবাসা তৈরি হবে, এই পর্যন্ত একটা মিল। এই মিলটা যেন এই গল্পের মধ্যে একটা সুন্দর কাঠামো তৈরি করলো বা গল্পটিকে সুন্দরভাবে তার পটভূমিটাকে নির্মাণ করলো। এবার আমরা দেখব যে পরবর্তী যে চারটি পরিচ্ছেদ, এই চারটি পরিচ্ছেদের মধ্যে চতুর্থ পরিচ্ছেদে আমরা দেখব যে সেকাল আর একালের দ্বন্দ্ব। একাল বলতে কোন কাল? নতুন কাল। যারা এই যে জয়রাম মুখোপাধ্যায় ইনি কিন্তু ইংরেজি জানেন না, আইনের জ্ঞান তার আছে কিন্তু ইংরেজিটা জানেন না। যারা এবার এই কালে যারা এসছে তিনি তাদের সেকালের লোক। একালের যে সমস্ত মোক্তার বা উকিল যারা তারা ইংরেজি বলতে পারছে, ফলে এজলাসে তারা ফরফর করে ইংরেজি বলে যাচ্ছে, আর ইনি যেন কেমন ভাবে তাকাচ্ছে, তার খুব সহজেই পরাজয় স্বীকার করে নিচ্ছে, সেটা এই অংশে আছে। যে সমস্ত ছেলেদের তিনি একেবারে ছোট অবস্থায় দেখেছেন তারা এখন এজলাসে এসে কি দ্রুততার সঙ্গে ইংরেজি বলছে, তিনি তার রাগ হচ্ছে ঠিকই কিন্তু তিনি কিছু করতে পারছেন না। ফলে হয়তো তিনি ভিতরে ভিতরে মনে করেছেন তার দিন শেষ, তার সময় শেষ, তার অবসর নেয়ার সময় এসেছে। বুঝতে পারলাম? দেখো এই অংশের মধ্যে সেটাই আছে, এখানে খুব একটা বেশি এমসিকিউ এই অংশের মধ্যে নেই। কিন্তু অবসর নেয়ার একেবারে আগে একটি ঘটনা, একটি কেস তার কাছে আসে, সেইটা আমি একটু বলছি। এই সময় দায়রা একটি খুনি মকদ্দমায় উপস্থিত হলো এবং সেই মকদ্দমায় আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল। ঠিক আছে, 3 দিন ধরে এজলাসে এই মকদ্দমা চলে এবং সেই মকদ্দমায় জয়রাম মুখোপাধ্যায় জয়ী হয়। জজ সাহেব ভেবেছে, কিন্তু জানেন না জয়রাম মুখোপাধ্যায় হয়তো উকিল, তাই বলেছে উকিলের নাম কি। তখন পেশকার বলে যে না উকিল না, উনি হলেন মোক্তার। এইবার জজ সাহেবের সঙ্গে জয়রাম মুখোপাধ্যায়ের কথা হচ্ছে, আমি সেই কথাটুকু একটু বলবো। জজ সাহেব পূর্ববৎ বলিলে, আপনি মোক্তার, আমি মনে করিয়াছিলাম আপনি উকিল, যেরূপ দক্ষতার সহিত আপনি মকদ্দমা চালাইয়াছেন আমি ভাবিয়াছিলাম আপনি একজন ভালো উকিল। ঠিক আছে, তার মানে দেখা যাচ্ছে জজ সাহেব তাকে এই প্রশংসা করছে। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায় সেই ডাগর চক্ষু দুটি জলে পূর্ণ হইয়া গেল, কারণ জীবনে তো এইরকম প্রশংসা করেনি। কিন্তু জজ সাহেব আজ এই জীবনের একেবারে কর্মজীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে, এই কর্মজীবনের শেষে এসে জজ সাহেবের কাছ থেকে এই ধরনের একটি প্রশংসা, তার কাজের প্রশংসা, এটা তো একেবারে তার কাছে অপ্রত্যাশিত ছিল। তাই বলছে, 2 হাত জোড়ো করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মুক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মুক্তার। ইংরেজি জানি না হুজুর, আপনি আজ আমার যে প্রশংসা করিলেন আমি জীবনের শেষ দিন অবধি তা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে হুজুর, হাইকোর্টের জজ। দেখো আমরা আগে দেখেছি তিনি রুক্ষ মানুষ, তিনি যৌবনে বদমেজাজি ছিলেন, সবই দেখেছি। আবার সেখানেও দেখেছি তিনি অত্যন্ত সরল, তার হৃদয় অত্যন্ত কোমল, অত্যাচারিত উৎপীড়িতের জন্য তিনি অকাতরে দান করেন। কিন্তু তার মধ্যে যে একটা শিশু সুলভ মানসিকতা আছে, একটা মন আছে, আমরা এই প্রথম দেখলাম। ঠিক আছে, তারপরে বলছে ইয়ার পর তিনি আর কাছারি যান। এটা গেল চতুর্থ পরিচ্ছেদ। পঞ্চম পরিচ্ছেদে আমরা যেটা দেখব, যেহেতু তিনি অবসর নিয়েছেন, তার 3 ছেলে, সেই 3 ছেলের মধ্যে প্রথম 2 জন ছেলেকে তিনি বিয়ে দিয়েছেন, কিন্তু তারা একেবারেই অকর্মণ্য, তাদের কোনো ইনকাম তারা বা উপার্জন
তারা কিছুই করে না। উপরন্তু তাদের পরিবারের সদস্য সংখ্যাও বাড়ছে। আমরা এখানে দেখব যে বড় বধূ এবং মেজ বধূ উভয় অন্তঃসত্ত্বা। ঠিক আছে, তাহলে দেখো এই তার নির্দিষ্ট জমানো অর্থ, সেই জমানো অর্থে তাকে এতগুলি প্রাণীর সংসার চালাতে হয়, আবার সেই সঙ্গে হাতিও আছে, তার মাসে 30-40 টাকা খরচ আছে। ফলে খরচ সামলানো তার পক্ষে অনেকটা মানে অসম্ভব হয়ে পড়ছে, এটা তিনি বুঝতে পারছেন যদিও, কিন্তু তিনি স্বীকারও করছেন না। তাই বন্ধু বান্ধবরা যখন বলছে যে হাতিটাকে আর দেখো না, প্রতি মাসে 30-40 টাকা করে খরচ আছে, ওকে বিক্রি করে দাও, কিন্তু তিনি এখন এই প্রথম দিকে তিনি অসম্মত হন। তাই ঠিক করলেন ভাড়া দেওয়ার ব্যবস্থা করলেন। সেই ভাড়া দেওয়ার ব্যবস্থাটা দেখো কি, হস্তি ভাড়ার বিজ্ঞাপন, বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য, অর্থাৎ হাতি ভাড়া দেওয়া হবে কিসের জন্য? বিবাহের শোভাযাত্রার জন্য আর দূর দূরান্তে গমনের জন্য। কত টাকা ভাড়া দেন হাতির জন্য? মোট 4.5 টাকা ভাড়া ধার্য করা হয়েছে। কোথা থেকে? ভাড়া প্রতি রোজ 3 টাকা, 3 টাকা ভাড়া। হস্তিনীর খোরাকি 1 টাকা, মাউতের খোরাকি 50 পয়সা। একুনে অর্থাৎ টোটাল, একুনে মানে টোটাল 4.5 টাকা খরচ আছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। এবার এখানে একটা এমসিকিউ আছে যে জয়রাম মুখোপাধ্যায় বাড়ি কোথায়? বাড়ি দেখো চৌধুরী পাড়া। এবার এই বিজ্ঞাপনটা কোথায় কোথায় দেয়া হয়েছে? শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, প্রতি পার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং যেখানে যেখানে প্রকাশ্য স্থান আছে সেখানে সেখানে দেয়া হয়েছে। কিন্তু এই হাতি ভাড়া বিজ্ঞাপনে কত টাকা আসছে? তাতে 15 থেকে 20 টাকা বেশি আয় হচ্ছে না। কিন্তু কিভাবে চলবে? এদিকে বড় ছেলে অসুস্থ, তার জন্য প্রতিদিন 5-7 টাকা খরচ করতেই হয়। এমন একটি ঘটনা সামনে এসেছে, হাতি বিক্রি না করলেই নয়। এই আর্থিক অনটনের মধ্যে গল্পকার দেখালেন যে আরেক আর্থিক অনটনের রাস্তা তৈরি হয়ে গেল। একে আর্থিক অনটন, আবার একটা সুন্দর একটা আর্থিক অনটনের রাস্তা তৈরি হলো। কেমন? কিভাবে না, তার জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী 12 বছরে পা দিয়েছে, তাহলে বিয়ের যোগ্য হয়ে গেছে। তার জন্য ছেলে দেখা হয়েছে এবং ছেলে রাজশাহী কলেজে এলএ পড়িতেছে। ঠিক আছে, এবং পাত্রপক্ষের দাবি হলো 2000 টাকা। এখানে সেটা বলছে তাহলে 2000 টাকা চাই, নিজেদের খরচ অর্থাৎ বিয়ের জন্য নিজেদের সমস্ত খরচ হলো 500 টাকা, তাহলে 2500 টাকার মতো খরচ আছে। এর মাঝে তার কাছে খবর আসে কলকাতা, তার 3 ছেলের মধ্যে 2 ছেলে তো এখানে বিয়ে হয়েছে, কলকাতায় যে ছেলে পড়াশোনা করে বিয়ে পড়ে, সে বিয়ে পড়ছিল, খবর আসে যে সে ফেল করেছে। এরকম একটা অবস্থার মধ্যে পড়ে জয়রাম মুখোপাধ্যায় বাধ্য হয় আদরিণীকে বিক্রি করতে সম্মত হতে, এবং চৈত্র সংক্রান্তিতে বামুনহাটের মেলাতে তাকে নিয়ে যাওয়া হবে। এবং সেই বামুনহাটের যে মেলা, সেই মেলাটি 15 দিন ধরে হয়। প্রত্যেকটি কিন্তু এমসিকিউ, যা বলছি 15 দিন ধরে হয়। অনেক কষ্টে জয়রাম মুখোপাধ্যায় রাজি হয়। ঠিক আছে, যেদিন যাবে অর্থাৎ বামুনঘাটের যে মেলা চৈত্র সংক্রান্তি, সেই চৈত্র সংক্রান্তির 7 দিন আগে আদরিণী যাবে। যেদিন যাবে তার আগের দিন জয়রাম মুখোপাধ্যায় 2 টাকা রসগোল্লা কিনে রাখে এবং যাওয়ার দিন তাকে অন্যান্য জিনিস গাছপালা ইত্যাদি খাওয়ার পরে তাকে সেই রসগোল্লা তাকে মুঠো মুঠো করে খাওয়ায় এবং যাওয়ার সময় বলে, তিনি তার হাতে আদরিণীকে কি নামে রাখতো? আদর। এমসিকিউ, আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না, অর্থাৎ সে যে চলে যাচ্ছে, মানে বিক্রি করতে যাচ্ছে, একদম চিরবিদায়, সেটা তিনি বলতে পারলেন না। শুধু বললেন আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো।
পঞ্চম পরিচ্ছেদ এখানেই শেষ। এবার ষষ্ঠ পরিচ্ছেদ আমরা দেখব। প্রথমেই যে কল্যাণীর বিয়ে, আগেই বলেছি কল্যাণীর বিয়ে হবে 10ই জ্যৈষ্ঠ, এমসিকিউ। বৈশাখ মাসে উভয় পক্ষের আশীর্বাদ হবে, আর হাতি বিক্রির যে টাকা সেই টাকাতেই এই কল্যাণী বিয়ের গয়না তৈরি হবে। ঠিক আছে, দেখা গেল পয়লা বৈশাখ আদরিনী মশমশ করে বাড়িতে এসে ঢুকলো, কারণ বামুনহাটের মেলাতে বিক্রি হয়নি, উপযুক্ত খরিদ্দার পাওয়া যায়নি, তাই ফিরে আসে। এবং দেখো হাতি ফিরে আসাতে বাড়ি সকলের কিন্তু আনন্দ, প্রত্যেকের আনন্দ, মানে উৎসব, মানে যেন একেবারে কোনো হারানো জিনিস যেন ফিরে পেয়েছে বা ইত্যাদি, যাই হোক আনন্দ। কিন্তু সেই আনন্দ হলেও আর্থিক অসচ্ছলতা তো আনন্দ দিয়ে কখনো দূর করা যাবে না, কারণ কল্যাণীর বিয়ে কিন্তু আগামী 10ই জ্যৈষ্ঠ। তাই বন্ধুরা, জয়রাম মুখোপাধ্যায় বন্ধুরা ঠিক করলেন যে এই বামুনহাটের মেলা ঠিক 10 ক্রোশ দূরে উত্তরে সেখানে আরেকটি মেলা হবে রসুলগঞ্জের মেলা হবে, সেখানে আদরিনীকে পাঠাতে হবে। এবার দেখো তার আগে একটা কথা আছে যে আদরিনী তারা প্রথমবারে তো পাঠিয়েছিল, সে তার বিক্রি হলো না কেন? বন্ধু বান্ধবরা জয়রাম মুখোপাধ্যায়কে বলে যে তুমি যাওয়ার সময় আদরিনীকে কি বলেছিলে, যে আদর যাও মা বামুনঘাটের মেলাটা দেখে এসো। তাহলে তুমি তো একদম ব্রাহ্মণ। এখানে দেখো কি সুন্দর বলছে, ব্রহ্ম বাক্য বেদ বাক্য, তুমি যেটা বলেছো সেটাই তো হবে, সেটাই তো সত্যি হবে। তুমি তো তাকে বিদায় দাওনি, তাহলে সে চলে এসছে, তাই সেটাও মেনে নেওয়া হলো। এবার আর জয়রাম মুখোপাধ্যায় যখন আদরিনী বের হয় ওই রসুলগঞ্জের মেলাতে বিক্রি করার জন্য, যাকে যখন নিয়ে যাওয়া হয়, নিয়ে যাচ্ছে কে? তার মেজ ছেলে, সঙ্গে মাহুত তো আছেই। তখন তিনি আর আদরিনীর সামনে যাননি। কিন্তু এই জায়গায় গল্পকার একটা সুন্দর আবহ তৈরি করলেন। তিনি যাননি ঠিকই, কিন্তু চলে যাওয়ার পর, আদরিনী চলে যাওয়ার পর তার নাতনি কল্যাণী এসে জানায় যে আদরিনী যাওয়ার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। দেখো কি সুন্দর কথা, দেখো, আজ আবার আদরিনী মেলায় যাইবে, আজ আর বৃদ্ধ তাহার কাছে বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদরিনীর বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদামশাই, আদর যাওয়ার সময় কাঁদছিল। এখানে দেখো এই যে কান্নাটা, তারপরে আসবো, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। এই যে কান্নাটার মধ্য দিয়ে কি বোঝাতে, মানে এখানে কি বোঝালেন? যে অবস্থার বিপাকে পড়ে স্নেহের যে আকর্ষণ, সেই স্নেহের আকর্ষণ যখন আমরা অবস্থার বিপাকে পড়ে যখন স্নেহের আকর্ষণের অবমাননা করি, তখন তার পরিণতিটাই এমনই হয়। যে ভালোবেসেছিল জয়রাম মুখোপাধ্যায় আদরিনী, যে স্নেহে বাৎসল্যে তাকে জড়িয়ে রেখেছিল, সেই স্নেহ বাৎসল্যে যে সম্পর্কটাকে জয়রাম মুখোপাধ্যায় যেন অবমাননা করলেন। কি কারণে করলেন সেটা কিন্তু আমি এখানে মানে বিচার্য নয়, যে কর্তব্যের খাতিরে বা ইত্যাদি না। স্নেহের যে বন্ধন, স্নেহের বন্ধনটাকে অবমাননা করলে তার পরিণতিটাই যে কতটা ভয়ঙ্কর বা মারাত্মক, সেটা আমরা দেখব এই অংশের মধ্যে। ঠিক আছে, চলো। মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন, বলিলেন, কি বললি? কাঁদছিল? হ্যাঁ দাদা মশাই, যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। কি অসাধারণ একটা অনুভূতি! দেখো এখানে মানবের সঙ্গে, অর্থাৎ এখানে আদরিনী যেন সে আর পশু রইল না, সে যেন একটা মানবী হয়ে উঠল, সে যেন এক প্রতিমা হয়ে উঠল।
কন্যা প্রতিমার মতো যেন মুখোপাধ্যায়ের সামনে এসে দাঁড়ালো। ঠিক আছে? তারপর দেখা গেল পরদিন বিকেলে একজন চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল, এবং সেই পত্র তার মেজ ছেলে লিখেছে যে কিছুদূর যাওয়ার পর আদরিণী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তার পেটে অসহ্য যন্ত্রণা, একটি আম গাছের নিচে তাকে শুয়ে রাখা হয়, মা চিকিৎসা করছে, তাড়াতাড়ি চলে আসে। এবং যথারীতি একেবারে প্রায় পাগলের মতো অবস্থা জয়রাম মুখোপাধ্যায়, এবং তিনি ঘোড়ার গাড়িতে করে রাত 10টার সময় তার বড় ছেলেকে সঙ্গে করে নিয়ে আর যে পত্রবাহক ছিল তাকে নিয়ে তিনি যথাস্থানে যায়। গিয়ে দেখে আদরিণী তার নিথর দেহ, সেই নিথর দেহের উপর ঝাঁপিয়ে পড়ে বারবার তিনি বলতে লাগলেন, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি মা। দেখো কি সুন্দর বলছে, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি মা। এই যে অংশটা, এই শেষ যে অংশটা, এর পরিণতি তো এটা হবেই, কারণ এর আগের অংশ ওখানে যে বলেছে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। এই যে অভিমান, অর্থাৎ আদরিণী যেন বুঝতে পেরেছেন এই বাড়িতে, আদরিণী বুঝতে পেরেছে কি এই বাড়িতে তার আর আশা হবে না। এই স্নেহের বন্ধন থেকে, এই যে স্নেহের বন্ধন, এই স্নেহের বন্ধন থেকে সে যেন চিরতরের জন্য এই বন্ধন থেকে সে বেরিয়ে গেল, মুক্তির আনন্দ পেল। তাই আমরাও দেখব যে জয়রাম মুখোপাধ্যায় কিন্তু তিনি তারপর বেশি দিন বাঁচেননি, মাত্র 2 মাস তিনি বেঁচে ছিলেন। অর্থাৎ যে স্নেহের বন্ধনের মধ্যে আদরিণীর সঙ্গে যে স্নেহের বন্ধন তার ছিল, স্নেহ বাৎসল্যের বন্ধন ছিল, সেই একজন চলে যাওয়াতে তিনি আর বেশি দিন এই পৃথিবীতে বেঁচে থাকতে পারলেন না। এই হলো এই গল্পের মূল বিষয়, তার আলোচনা। এবার তোমরা এটা বারবার এই গল্পটি পড়বে, এই গল্পটি পড়ে এখানে যে এমসিকিউ গুলো যেগুলো বললাম সেগুলো তোমরা সুন্দর করে তৈরি করো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো আলোচনা নিয়ে অন্য কোনো ক্লাসে, কেমন? ততক্ষণে তোমরা পড়তে থাকো। টাটা।